তোমার কথা ধরেই এবার পরের প্রশ্নে আসি। তো এই যে আন্দোলনগুলোর জোরের জায়গা থেকে যে কথাগুলো আসছিল, এটা রাষ্ট্রীয় সদিচ্ছার ওপর নির্ভর করছে না, করছে আন্দোলনগুলোর জোরের ওপর। কিন্তু সেই জায়গাতেও যেটুকু আইনি অধিকার ছিল, তাও দেখা যাচ্ছে গত 10 বছরে নানানভাবে তা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এটা শুধু আমরা ভারতবর্ষে দেখব না, পরিসংখ্যান বলছে গত কয়েক বছরের মধ্যে সবথেকে বেশি জঙ্গল ধ্বংস হয়েছে ভারতবর্ষ, ব্রাজিল, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি, যেখানে আবার আমরা দেখতে পাবো যে অতি দক্ষিণপন্থীদের একটা উত্থান ঘটেছে। তো এই ফার রাইটদের উত্থান এবং তার সাথে এই যে প্রকৃতি ধ্বংসের নয়া নয়া পন্থা, এর কি কোনো আবশ্যিক সম্পর্ক রয়েছে? যাকেই বিকাশ অথবা উন্নয়ন বা ডেভেলপমেন্ট বলা হচ্ছে, তাকে যদি গণতন্ত্রকে পিষে দিয়ে কোনো কিছুকে করতে হয়, তাহলে তাকে অনেক বেশি দাঁত নখ বের করতে হবে। আমরা ভারতবর্ষে দেখব, আমরা ব্রাজিলে দেখব, এই ধরনের আমরা বেশ কয়েকটা রাষ্ট্রে দেখব যেখানে বনভূমির একটা বিরাট পরিমাণ আছে। শুধুমাত্র বনভূমি বলতে চাইব না, যেখানে কোস্ট লাইন আছে অনেক বড়, যেখানে খনিজ আছে বিরাট পরিমাণ, এই সমস্ত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ যে সমস্ত নেশন স্টেটগুলি আছে, যারা তাদের জাতীয়তা বোধকে একটা সময় বুঝেছে তীব্র লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি যখন উপনিবেশ স্থাপন করেছে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন যেখানে ঘটেছে এবং যেখানে তাদের জাতীয়তা বা নেশনহুড যার মধ্যে দিয়ে নির্মাণ হয়েছে, এই জাতীয়তা বা নেশনহুড নির্মাণের প্রক্রিয়াতেও প্রকৃতি লগ্ন যে মানুষেরা, তারা অনেক সময় ভয়েসলেস বা তাদের শব্দ বা তাদের কথা অত গুরুত্ব নিয়ে যে সবসময় হাজির হতে পেরেছে এমনটি নয়। এটি এই প্রাথমিক একটি পূর্ব শর্ত, ঠিক যেখানে যেখানে প্রকৃতি ধ্বংস অনেক জোরের সঙ্গে চলছে এবং সেখানেই এই ফার রাইট বা অতি দক্ষিণ পন্থার যে উদ্ভব আমরা দেখতে পাচ্ছি, এর সঙ্গে এটি পূর্ব শর্ত হিসেবে কাজ করছে। কারণ এই যে নেশন স্টেট, তাদের যে নেশনহুডের ধারণা, সেই নেশনহুডের ধারণা কোনো কিছুকে নেগেট করতে করতে এগিয়েছে এবং যে কোনো কিছুটা একটি শাসক শ্রেণীর সঙ্গে আরও একটি শাসক শ্রেণীর লড়াইয়ের মধ্যে দিয়ে নিরসিত হয়েছে, অথবা নিরসিত হয়নি কিন্তু নিরসিত হওয়ার মতন করে যেন বা একটি নতুন ব্যবস্থায় তারা ঢুকে পড়েছে, যেটি হলো ইলেকটেড ডেমোক্রেসি। এই ইলেকটেড ডেমোক্রেসিতে যারা ক্ষমতায় এলেন, তাদের আচরণ আসলে ওই যে শাসক শ্রেণীর সঙ্গে লড়াইয়ের মধ্যে দিয়ে এই নতুন ব্যবস্থাটায় তারা এসেছিলেন, তাদের চরিত্রের সঙ্গে তাদের আচরণ কোনো তফাৎ খুব বেশি ছিল না, যেটি অনেক গুণ আসলে বাড়তে বাড়তে গেছে। এবং যেখানে এই যে প্রায় স্বরহীন মানুষদের আরও স্বরহীন করে তোলা গেছে এবং দেখা যাবে ঘটনাচক্রে তারাই হয় কোস্টাল রিজিয়ন্সে অথবা বনভূমিতে তারাই বসবাস করেন, তাদের সংস্কৃতি এই বনভূমি অথবা উপকূলের ওপর নির্ভরশীল এবং তাকে রক্ষা করবার যে প্রাথমিক চাহিদা তাদের জীবন জীবিকা সংস্কৃতি ভাষা থেকে আসছে, সেই চাহিদাই তাকে আবারও নতুন করে আরও একটি সরাসরি সংগ্রামের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। সেই আন্দোলনগুলির মধ্যে যোগসূত্র তৈরি করার মধ্যে দিয়ে একটি বৃহত্তর শক্তি তারা তৈরি করবার চেষ্টা করছেন। এটা যে পরিমাণে ঘটছে, ততোধিক পরিমাণে আসলে শোষণ এবং নিপীড়নের যে যন্ত্র, সেগুলোকেও শক্তিশালী করবার প্রয়োজন হয়ে পড়ছে। নচেত এই আন্দোলনগুলি এমন অনেকখানি শক্তি একত্রিত করে ফেলবে, যা দিয়ে আর শ্রম এবং প্রকৃতি উভয়ের শোষণের মধ্যে দিয়ে যে মুনাফার পাহাড়ে ওঠা, এটি অত সহজে সম্ভবপর হবে না। এই মুহূর্তে পুঁজি যে সংকটের মধ্যে আছে, তার অতিমুনাফা সৃষ্টি করবার জন্য শুধুমাত্র এই মুহূর্তে তার বিনিময়যোগ্য কোনো পণ্য উৎপাদনের জন্যই নয়, বরং ভবিষ্যতে এমন একটি ক্লাইমেট সৃষ্টি করা, যে পরিবেশের মধ্যে ডিগ্রেডেশন, অবনমন এত পরিমাণে হতে হবে যাতে করে এই মুহূর্তে যা যা বিনিময়যোগ্য নয়, ধরা যাক জল, ধরা যাক বাতাস, ধরা যাক ভূমি, ধরা যাক আমাদের বৌদ্ধিক সম্পদ, তাও বিনিময়যোগ্য হয়ে উঠবে। অর্থাৎ ওয়েস্ট জেনারেশন বা ন্যাচারাল ডিগ্রেডেশনের মধ্যে দিয়ে এমন কিছু নেসেসিটি নতুন করে তৈরি করা হচ্ছে, যাকে আমরা এতদিন ধরে নেসেসিটি বলতে বুঝিনি, যেগুলো ছিল প্রকৃতির দান, বাউন্টি অফ নেচার, সেইগুলিকে নতুন করে নেসেসিটিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বায়ু
এটি একটি বিনিময়যোগ্য একটি পণ্য আকারে বাজারজাত করা যাচ্ছে, অথবা বায়ুকে নিয়ন্ত্রণ করবে, পিউরিফাই করবে, এই ধরনের নানান পণ্য আসলে বাজার জুড়ে ছেয়ে গেছে। এই তীব্র দাবাদহের মধ্যে দেখব যে এয়ার কন্ডিশনার বা এয়ার কুলার এগুলো কেমনভাবে আরও বেশি গ্রহণযোগ্য পণ্য আকারে সামনে উঠে এসেছে। অনেকটা জলও আমি ব্যবহার করতে পারি বাড়িতে নিজের প্রয়োজনে যথেচ্ছ। এইটিকে একটি ভালো থাকা বা এই বিভাজিত সমাজ কাঠামোয় নিজেকে একটি ওপরের দিকের অংশ বলে মনে করে একটি মিথ্যা সুখ লাভ করবার অবচেতনের যে চাহিদা, এইটা চলে আসছে, অর্থাৎ বিষয়টিকে পণ্যায়িত করা যাচ্ছে অনেক দ্রুততার সঙ্গে। এমন কোনো জিনিসকেই আর বাকি রাখবে না যা বাজারজাত পণ্যের আকারে বাজারে আসতে পারে, তার বিনিময় হতে পারে এবং যার মধ্যে দিয়ে একটি অলিক অতি মুনাফার সৃষ্টি হতে পারে। মানে একটি বাতাস উৎপাদনের খরচ কত, একটি ক্যান্ড অক্সিজেন উৎপাদনের খরচ কত, এটা যদি আমরা প্রশ্ন করি, আমরা জানি করোনা পিরিয়ডে আমরা দেখেছি যে অক্সিজেন মানুষকে দেওয়া হয়েছে তা আসলে একটি বাই প্রোডাক্ট আকারে বিভিন্ন যে হেভি ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হয়। অনেক সংকট তৈরি হয়েছে মেডিকেল অক্সিজেনের। দেখা গেছে সেখানে পাশে এসে কে দাঁড়াতে পারলো, যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির যে হেভি ইন্ডাস্ট্রি যেমন সেল, তারা প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করেছে, এটা তাদের বাই প্রোডাক্ট, এটা তাদের এমনিই তৈরি হয়। অন্যদিকে দেখা যাবে টাটা এবং রিলায়েন্স, দুটি বৃহৎ শিল্পগোষ্ঠী ভারতবর্ষের, তারাও কিছু কিছু করে অক্সিজেন সাপ্লাই দিয়েছে এবং সেটিকেই বিরাট আকারে দেখানো হয়েছে এবং তার মূল্যায়ন করা হয়েছে যে একটি অক্সিজেন সিলিন্ডার বাজারে কিনতে এত টাকায় পাওয়া যায়, তাহলে টাটা বাবু বা আম্বানি বাবু তারা যে এইটা ডোনেট করলেন, তাহলে তারা এত টাকার জিনিস ডোনেট করলেন এবং বাবা কি ব্যাপার। উৎপাদনের সঙ্গে, উৎপাদন খরচের সঙ্গে, তার মধ্যে মিশে থাকা শ্রমের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে তাকে কিভাবে মূল্যায়িত করা হচ্ছে এবং তার বিনিময় মূল্যটা কিভাবে নির্দিষ্ট হচ্ছে, এর কোনো সাযুজ্য বা সম্পর্ক আমরা দেখতে পাবো না। জল উৎপাদন করতে তাকে কোনো খরচ করতে হয় না, সেটি একটি প্রাকৃতিক সম্পদ। আপনার আমার মাটির তলার জলই সে তুলে নিচ্ছে এবং তার বদলে কোকা কোলার মতো কোম্পানি, যেগুলো এই জলের ওপর নির্ভরশীল বিভিন্ন ধরনের বেভারেজেস বা সফট ড্রিঙ্কস বিক্রি করে, তারা যখন মাটির তলার জল তুলে নিয়ে মানুষ জলশূন্যতায় উচ্ছেদ হয়ে যাচ্ছেন, তারা এই যে জল মাটির তলা থেকে তুলে নিচ্ছে, এর জন্য উৎপাদন খরচ কতটুকু, একটি পাম্প সেট এবং খানিকটা ইলেকট্রিসিটি এবং একজন অপারেটর যে ওটাকে নিয়ন্ত্রণ করবেন, কতটুকু উৎপাদন মূল্য, অথবা আদৌ এটাকে উৎপাদন মূল্য বলে আমরা বুঝবো কি না, কিন্তু সেটি বিনিময়ে বিরাট আকার ধারণ করছে। মানে কনজামশানের জায়গায়, অর্থাৎ ভোগের জায়গায় এমন একটি প্রক্রিয়া সৃষ্টি করা হয়েছে যেটি থেকে আমরা বেরোতে পারছি না। জল, যার নাম জীবন, তা তো প্রাকৃতিক সম্পদ, তার জন্য আমাকে কেন আমার শ্রম শক্তি খরচ করে উৎপাদিত করা খানিকটা সম্পদ, যা আমি অর্থের বিনিময়ে ওখানে কিনব। যারা আমরা শহরে থাকি, যারা প্রত্যেক দিন শ্রম শক্তি এবং বৌদ্ধিক শক্তি কর্পোরেটের কাজে নিয়োজিত করতে বাধ্য হই, তারাও এতটা হাঁপিয়ে উঠি যে উইকেন্ডসে, সপ্তাহান্তে অথবা কখনো যদি 2-3 দিন একটু ওখান থেকে মুক্তি মেলে, তাহলে আমরা দৌড়ে চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি কোনো একটি জঙ্গলে। সেখানে গিয়ে আবার আমরা করছি কি? সেখানে গিয়ে ওই জঙ্গলের মধ্যে বসেও আমরা হয় ওটিই করছি যার থেকে পালিয়ে এলাম, অথবা এমন কিছু করছি যা ওই পালিয়ে আসার একটি শোককে ব্যক্ত করে, অর্থাৎ নেশা অথবা তীব্র হইহল্লা। বেঁচে থাকবার জন্য প্রত্যেক দিনের প্রয়োজন মেটাচ্ছিলাম, তারই ডিপ্রেশনকে কাটাতে গিয়ে এটিও একটি পণ্য হয়ে আছে। এই পণ্যকে আরও বেশি পণ্যায়িত করে তুলতে, আরও সহজলভ্য পণ্যে পরিণত করতে, দেখুন আমি একটু আগে উদাহরণ দিয়েছি কীভাবে বনাধিকার শিকার আইন 2006 ক্ষেত্রে 5 হেক্টেয়ার অবধি ইকো ট্যুরিজমের জন্য আর মানুষের কোনো সম্মতি লাগবে না। কোন মানুষের? সেখানকার স্থানীয় মানুষের। এই সিস্টেমটা, এই লজিক সিস্টেমটা কতখানি মিথ্যা, কতখানি ভুল, কতখানি অকারণ, কতখানি বাতুলতা, পাগলামো, এটা সবাই আমরা আসলে বুঝতে পারছি। ব্রাজিল, যেখানে বিরাট পরিমাণ বনভূমি আসলে কমার্শিয়াল মিট প্রোডাকশন অথবা পাম অয়েল প্রোডাকশন অথবা রাবার প্রোডাকশন, এর জন্য কাটা হয়ে যাচ্ছে রেন ফরেস্ট। আমরা দেখব কঙ্গোতে বিরাট ধ্বংস চলছে। আমরা দেখব ইন্দোনেশিয়ায় পাম অয়েল
প্ল্যান্টেশনের জন্য বিরাট ধ্বংস চলছে। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে পাম অয়েল প্রোডাকশনের কি বিরাট পসিবিলিটি, তার দিয়ে কি বিরাট ইকোনমিক বুম, তা দিয়ে কত কত নাকি কর্মসংস্থান, এই পুরো বুলিটা আউড়ে চলেছেন বর্তমান কেন্দ্রীয় যে শাসক। তারা এই পাম অয়েল প্ল্যান্টেশন করবার জন্য জায়গাও ঠিক করে ফেলেছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার সঙ্গে ভারতবর্ষের নর্থ ইস্ট, যে দুটি বিরাট জীববৈচিত্র্য, বিরাট বিভিন্নতায় পরিপূর্ণ জাতি এবং তাদের ভাষা সংস্কৃতির জায়গা, যেখানে প্রাকৃতিক অরণ্য ছেদন করে পাম অয়েল প্রোডাকশানের জন্য পাম গাছ, প্রয়োজনীয় পাম গাছ লাগানো হবে, যার ভয়ানক দূষণ ইতোমধ্যেই ইন্দোনেশিয়া তা দেখছে, ব্রাজিল তা দেখছে এবং ভারতবর্ষ তা দেখতে চলেছে। ভারতবর্ষ আজকে ক্ষুধা সূচকে পিছোতে অনেক দূরে গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সুরক্ষার সঙ্গে উন্নয়ন অথবা বিকাশের সম্পর্ক আসলে বিপরীতমুখী। এগুলি আমরা বুঝতে পারছি। এই সাধারণ যে বোঝা, একে চাপা দিতে গেলে অতি দক্ষিণ পন্থা ছাড়া বা মিলিটারাইজেশন ছাড়া আর কোনো রাস্তা তাদের কাছে খোলা নেই। গত শতাব্দী জুড়ে যে এর উল্টো দিকে পুঁজির বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, যে সামাজিক রূপান্তরের যে রাজনীতি, তার মূল অক্ষ হিসেবে থেকেছে শ্রম, অর্থাৎ পুঁজির শ্রমের শোষণ এবং তার উল্টো দিকে শ্রম অক্ষ। এখন উঠে আসছে এই পুঁজির প্রকৃতি শোষণ এবং প্রকৃতি অক্ষ। এই শ্রম অক্ষ এবং প্রকৃতি অক্ষ, এর মধ্যে আন্তঃসম্পর্ক কি বলে তোমার মনে হয়? যে কোনো একটি উৎপাদন, সেই উৎপাদন তৈরি করতে কি তার প্রকৃতি লাগে, অর্থাৎ কাঁচামাল লাগে, এবং তার উপরে মানুষের সচেতন শ্রম লাগে, যে দুয়ের আন্তঃসম্পর্কের মধ্যে দিয়ে একটি এমন বস্তু তৈরি হয় যা মানুষের কাজে লাগে। এবার সেটা বিনিময় হতে পারে, সেটা আদান প্রদান হতে পারে। তার যদি বিনিময় হয়, তার খানিকটা বিনিময় মূল্য তৈরি হবে এবং সেই বিনিময় মূল্যের মধ্যে কি কি থাকে, তার কাঁচামাল আহরণ, তাকে ব্যবস্থাপনা করবার জন্য যে শ্রমশক্তি ব্যয় হয়েছে, অথবা তা যদি কিনে আনতে হয় তার যে অর্থমূল্য, এবং তার সঙ্গে তার উপরে যে সচেতন শ্রমটি প্রয়োগ হয়েছে এবং তাকে বাজারজাত করবার জন্য যে সচেতন শ্রমটি প্রয়োগ হয়েছে, এই পুরো প্রক্রিয়াটার একটি অর্থনৈতিক মূল্যায়ন, তার উপর দাঁড়িয়ে তার একটি দাম ঠিক হয়। অর্থাৎ এখানে কতখানি শ্রম প্রযুক্ত হলো, সচেতন শ্রম প্রযুক্ত হলো, এই শ্রমটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং পুঁজি মালিকের যে মুনাফা, তা এখান থেকে আসে যে একজন শ্রমিক যতখানি শ্রম এখানে দিচ্ছেন বা যে কোনো একজন মানুষ যতখানি সচেতন শ্রম এখানে দিচ্ছেন, তার অতি অল্প নগণ্য একটি অংশ আসলে তার কাছে গিয়ে পৌঁছয় এবং তা দিয়ে সে শুধুমাত্র পরের দিন আবার ওই শ্রমটি দেওয়ার যোগ্য হয়ে ওঠে। আর কোনো সম্পদ তার কাছে থাকে না। উল্টো দিকে যে পুঁজি মালিক, তার কাছে এরকম হাজারে হাজারে মানুষের শ্রম শোষণের মধ্যে দিয়ে গড়ে ওঠে একটি মুনাফার পাহাড়। এটা হচ্ছে মুনাফার সাধারণ যে ধ্রুপদী ব্যাখ্যা আমরা এতদিন ধরে জেনে এসেছি। কিন্তু এই মুহূর্তে যে উৎপাদনগুলি করা হচ্ছে, সেই উৎপাদনগুলি বাস্তবের বর্তমানের প্রয়োজনীয় উৎপাদনই নয় বেশিরভাগ ক্ষেত্রে, অথবা পুঁজির পুরো উৎপাদন প্রক্রিয়াটি এমন দিকে খুব দ্রুত ছুটে চলেছে যেখানে বাস্তব বর্তমানের প্রয়োজনের থেকেও অনেক বেশি বড় হয়ে উঠেছে ভবিষ্যতের উৎপাদন। ভবিষ্যতের উৎপাদন মানে কি? ভবিষ্যতে আমাদের এই পৃথিবীটি থাকবে কি থাকবে না, এই পৃথিবীটি বাসযোগ্য থাকবে কি থাকবে না, আমার কাছে জল বাতাস এইগুলি আর প্রকৃতি থেকে আহরণযোগ্য থাকবে কি থাকবে না, আগামী দিনে কত কত মারণ রোগ এসে উপস্থিত হবে অথবা হবে না, এবং তার ফলাফলে কি ঘটতে পারে, এই যে একটি প্রবল ভয়, উৎকণ্ঠা জনমানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, তার নিজের আগামীকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, এই উৎকণ্ঠাটিকে তারা একটি জায়গা হিসেবে দেখছে এবং উৎকণ্ঠাটিকে বাড়ানোর মধ্যে দিয়ে, এবং সেই উৎকণ্ঠাটিকে আর কিছু এমন ধরনের পণ্য যা বাস্তবে বর্তমানে বা ভবিষ্যতে কখনোই তার প্রয়োজন হতো না, এই পণ্যগুলির মধ্যে দিয়ে তার এই উৎকণ্ঠা তা নিরসিত হতে পারে, সেই উৎকণ্ঠা কমে আসতে পারে, এমন একটি ব্যবস্থার কথা একটি প্রচার যন্ত্রের মধ্যে দিয়ে তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে অনেকাংশে। ভারতবর্ষের অন্যতম গ্রোয়িং মার্কেট হচ্ছে বিমা সংস্থা। আমরা ভারতবর্ষের বাজেটগুলোকে দেখলে বুঝতে পারবো যে কী পরিমাণে, যাতে আরও বেশি বেশি করে স্বাস্থ্য বিমা, যাতে আরও বেশি বেশি করে জীবন বিমা, এমনকি
টার্ম ইন্স্যুরেন্স ধরনের অর্থাৎ মৃত্যুর পরের বিমা, এই বিমার মার্কেট বিরাট পরিমাণে বেড়ে চলেছে। এই বিমার প্রয়োজন কেন? কারণ এই যে সমাজের মধ্যে যে বিভাজন এবং ক্রমশ আমরা ব্যক্তিতে পরিণত হওয়া, ব্যক্তি এবং ব্যক্তি থেকে খণ্ড ব্যক্তিতে পরিণত হচ্ছে, যে খণ্ডগুলি আরও খণ্ডিত হতে থাকছে। একজন ব্যক্তি এভাবে নিজের ভবিষ্যৎটিকে দেখছেন, অর্থাৎ বর্তমানটিকে কম্প্রোমাইজ করে তার ভবিষ্যতে অন্তত বেঁচে থাকাটুকুকে তারা অ্যাসিওর করতে চাইছেন, এবং সেই মতন একটি পরিস্থিতি যেন বা বাধ্যতামূলক এমন করে বর্তমান যে ব্যবস্থাটিকে চালানো এবং তার প্রচার যন্ত্রের মাধ্যমে তার প্রচারটি চলছে। প্রকৃতি এত দ্রুত বদলে যাচ্ছে, একটি স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি মানুষের কাছে হাজির নেই, বরং অস্বাভাবিক মৃত্যুটাই যেন অবধারিত। বর্তমানে বসেই প্রকৃতি শোষণের মধ্যে দিয়ে এটা সম্ভব, যা ভবিষ্যৎকে শোষণ করতে পারে। শুধুমাত্র শ্রম শোষণ করলে, শুধুমাত্র বিনিময় মূল্যের বাড়া কমা দিয়ে যদি আমি বিচার করি, তাহলে বর্তমানটুকুকেই শোষণ করা সম্ভব হতো, ভবিষ্যৎটিকে শোষণ করা অত সহজে সম্ভব হতো না। তো লড়াইটা এই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে নারী পুরুষের তার প্রেমের বহিঃপ্রকাশের প্রশ্নটি, তার যৌনতার বহিঃপ্রকাশের প্রশ্নটি, শ্রমিকের শ্রম ক্ষমতার পুনরুৎপাদন এবং তার শ্রম দেওয়ার প্রশ্নটি, সাধারণভাবে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, সাধারণ মানুষের যে বৌদ্ধিক সম্পদ এবং তার বৌদ্ধিক সম্পদ, তার চেতনাকে আরও বেশি প্রস্ফুটিত করা এবং তাকে প্রয়োগ করবার যে স্বাভাবিক চেতনাটি, এই চেতনাটিকে ধ্বংস করাও আসলে প্রকৃতি ধ্বংসের অংশ আকারে আমি অন্তত দেখতে চাইব। কারণ এভাবেই পুঁজি মালিকরা ভাববার চেষ্টা করছে, ফলে আমরা যারা উল্টো দিকে দাঁড়িয়ে আছি তাদেরকেও আঘাতটা এই পুরোটাকে জুড়েই দেখতে হবে বলে মনে হয়। আসলে আমরা প্রত্যেকেই আমাদের এই অবদমনের শিকার, এবং প্রত্যেকেই যেখানে যেখানে আন্দোলনটা গড়ে উঠছে তারা নিজেদেরকে অনেক খুলে মেলে ধরছেন। এই সামগ্রিক বক্তব্যটি আসলে প্রকৃতি আন্দোলনগুলির মধ্যে ওতপ্রোতভাবে হয়ে থাকছে, এবং এটি আমাদের আশার একটি জায়গা, হাতে হাত ধরে আরও বৃহৎ একটি দৃষ্টিভঙ্গির সৃষ্টি করতে পারে, যা আগামী দিনে আমাদের এই তীব্র শোষণ থেকে মুক্তির হাতিয়ার হিসেবে অন্যতম প্রধান জায়গাও তৈরি করতে পারে বলে মনে হয়। সৌরভদাকে অসংখ্য ধন্যবাদ। সময়ের অভাবে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন থেকে যাওয়ার কথা, আমারও যেমন রয়েছে। আপনাদের সেই প্রশ্নগুলি আমাদের যদি আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে খুবই ভালো হয়। ভবিষ্যৎ নির্মাণের প্রশ্নে, ভবিষ্যৎ পৃথিবীর জন্য আমাদের এই আলোচনা, এই প্রশ্নগুলো খুবই জরুরি হয়ে পড়ছে। আপনাদের মতামত, আলোচনা, প্রশ্ন, সমালোচনা, উপদেশ এসবই আমাদের চ্যানেলেরও যেমন পাথেয়, তেমনি ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রেও তা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।